প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমরা জানি যে বর্তমানে কিন্তু শশা বাজারে ওঠা শুরু হয়েছে, ঠিক বলবো না, আরও আগের থেকে বাজারে আছে, তবে সেইটা সরবরাহ খুব কম। তবে একদম অতি আগাম অর্থাৎ জানুয়ারি মাসের শুরুর দিকে যারা শশা বীজ বপন করেছিলেন তাদের শশা এখন বাজারে উঠবে। আমি ঠিক তেমনই একটা ক্ষেতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, যেখানে আমার এই কৃষক বন্ধু উনি জানুয়ারি মাসের শুরুতে এরকম পলিশিট ব্যবহার করে, অর্থাৎ মালচিং পেপার ব্যবহার করে শশা চাষ করেছিলেন। এবং ওনার শশা দেখেন, এই যে প্রচুর পরিমাণ এই যে প্রচুর ফল দেখা যাচ্ছে। আমার ওই কৃষক বন্ধু উনি এখন সার প্রয়োগ করছেন, অর্থাৎ ওনার এখান থেকে কিন্তু শশা উত্তোলন অলরেডি শুরু হয়েছে। আজকে সেচ চলছে, এই যে সেচ চলছে, এবং হচ্ছে একই সাথে উনি সেচের পানিতে উনি ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করছেন। এই যে শশা, এই যে শশা, আর এর চেয়ে বড় শশা আছে, আপনার এর চেয়ে বড় শশা আছে, উনি মোটামুটি এখন এই মুহূর্তে সংগ্রহ করছেন। দেখাই, এটাও ছোট, এর চেয়ে বড় আছে, মোটামুটি হারভেস্ট উপযোগী হয়ে গেছে ওনার শশা। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য যে যারা একদম জানুয়ারি মাসের শুরুতে অর্থাৎ ওই শশার বীজ বপন করেছেন, অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে পুরো। তো যেটা বলছিলাম, আমি মাঝখানে একটু আমার এই যে কৃষক বন্ধু দুইজনই কাজ করছেন খেতে, তাদের সাথে একটু কথা বলে নিলাম, তো এই জন্য একটু বিরতি দিলাম। তো যেটা বলছিলাম যে গরমের একদম আগামে যারা শশা সংগ্রহ করতে চান তারা নিশ্চয়ই আপনার এই যে জানুয়ারি মাসের শুরুর দিকে বপন করেছেন। এটা বেশ আগাম জানুয়ারি মাসে। আমরা জানি যে শশা কিন্তু বীজ বপন করলে চারা ফোটে অবশ্যই, যদি সেল ট্রেতে চারা বীজ বপন করে চারা তৈরি করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, বা পলিব্যাগে আর কি। বিশেষ করে সেল ট্রে, এখন কোকোপিট পদ্ধতিতে সেল ট্রে খুবই জনপ্রিয় একটা পদ্ধতি এবং খুব কার্যকর মাধ্যম। কারণ হচ্ছে এখানে চারার স্বাস্থ্যটা অনেক বেশি ভালো থাকে, একদম সঠিক সময়ে চারা হচ্ছে আপনার মাঠে জমিতে দেওয়া সম্ভব। এই যে বড় শশা আমি আপনাদেরকে যে গাছের গোড়ায়, যাই হোক, এটা মুখ্য উদ্দেশ্য না। ফল তো আছে এখানে, আমি সুযোগ পেলে সামনে পাইলে আরও বেশি দেখাবো। আমি আজকে যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে এই যে আপনার মালচিং পদ্ধতিতে যদি এভাবে শশা চাষ করা যায় তাহলে এক হচ্ছে আবহাওয়ার প্রভাবজনিত যেসব সমস্যা সেগুলো এড়ানো সম্ভব হয়। অর্থাৎ মাটির তাপমাত্রাটা মোটামুটি কিছুটা অনুকূল রাখা যায় গাছের বৃদ্ধির জন্য, অর্থাৎ ঠান্ডার প্রভাবটা কাটিয়ে ওঠার জন্য। কারণ অতিরিক্ত ঠান্ডার সময় আমরা জানি যে ডিসেম্বর বা জানুয়ারিতে যখন অতিরিক্ত শীত থাকে তখন কিন্তু শশা বা ঢেঁড়স জাতীয় এগুলো ফসলগুলো খুব একটা ভালো পারফর্ম করে না। তো হচ্ছে সেই ক্ষেত্রে মালচিং পেপার ব্যবহার করলে শশা মোটামুটি গাছটা বেশ ভালো করার সম্ভাবনা থাকে। এবং আমি আপনাদেরকে দেখাই যে এখানে গাছগুলোর সতেজতা যথেষ্ট পরিমাণ সতেজ। এবং সার আমি ওনাকে, আমার এই কৃষক বন্ধুকে পরামর্শ দিয়েছি যে আপনি যেহেতু ফল উত্তোলন শুরু করেছেন অলরেডি, তো আপনি যদি এইভাবে সার, আমি এই মুহূর্তে তাকে বলছি যে প্রতি সপ্তাহে অর্থাৎ 7 থেকে 8 দিন পরপর কিন্তু টিএসপি জাতীয় সার অল্প কিছু করে ব্যবহার করে যেতে হবে। তো টিএসপি না পাওয়া গেলে ডিএপি ব্যবহার করতে হবে। উনি আজকে ডিএপি ছিটিয়ে দিচ্ছেন। এই যে হচ্ছে আপনার পানির যে নালাগুলো, অর্থাৎ দুইটা বেডের মাঝখানে যে নালা ফাঁকা জায়গা, সেখানে উনি এই যে সার ছিটিয়ে দিয়েছেন এবং একই সাথে পানি চালু করেছেন। এই যে দেখেন, এই যে সার উনি ছিটিয়ে দিয়েছেন। গাছের শিকড়, যে সার ডিএপি, গাছের শিকড়গুলো এই যে পানি দিচ্ছেন, এই যে সার ছিটানোর পর উনি পানি দিচ্ছেন। এই যে পানি চলে আসছে।
তো হচ্ছে শিকড়ের সাহায্যে এই সারগুলো মাটিতে যখন মিশে যাবে শিকড়ের সাহায্যে কিন্তু গাছ নিয়ে নেবে। এর জন্য আলাদা করে গাছের আসলে চারপাশে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, বরং এই পদ্ধতিতে গাছের স্বাস্থ্য আরও বেশি ভালো থাকে। তো যেহেতু সার হচ্ছে মোবাইল, আমি আগেও বলেছি যে এটা আয়ন আকারে মাটিতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে, অর্থাৎ গাছের শিকড়ের রুট জোনে পৌঁছায়, শিকড়ের চারপাশে পৌঁছে যায়। তো এটা ক্যাটায়ন এক্সচেঞ্জ বা অ্যানায়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে সার সাধারণত গ্রহণ করে। যখন মাটিতে পর্যাপ্ত রস থাকে তখন কিন্তু এই আয়নগুলো শিকড়ের কাছাকাছি চলে যায় এবং আপনার গাছ সেগুলো গ্রহণ করে। সেজন্য চারপাশে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু যখন আমরা মালচিং পেপার ব্যবহার করে এ ধরনের চাষাবাদ করব তখন তো আর চারপাশে সার দেওয়ার সুযোগ নেই, এবং এমনকি গাছের গোড়ায় তো চাইলে তো আমরা এই ছিদ্র দিয়ে এখান দিয়ে তো আর এখানে তো সার দিতে পারবো না এই জায়গাটায়, কারণ একদম গাছের গোড়ায় সার দেওয়ার কোনো সুযোগ নেই। নিয়ম হচ্ছে কিছুটা দূরে, অন্তত 6-7 ইঞ্চি দূরে, 5-6 ইঞ্চি দূরে বা 6-7 ইঞ্চি দূরে সার দেওয়ার। কিন্তু যেহেতু এখানে সেই সুযোগ নেই, সেজন্য বাধ্য হয়ে যে মাঝখানের নালাগুলোতে সার দিয়ে পানি দিলে সারটা পানিতে গলে গাছের নেওয়ার উপযোগী হবে। তো এখন কিন্তু বাজার অনেক ভালো। যারা জানুয়ারি মাসে শশা চাষ করেছেন তাদের জন্য পরামর্শ, যাদের গাছ এই পর্যায়ে আছে তারা এখন বেশি ফল পেতে চাইলে অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে, যেহেতু যত বেশি ফল সংগ্রহ করা হবে ও কিন্তু তত বেশি খাবারটা নিয়ে ফেলছে, এই জন্য 7 থেকে 8 দিন বা 10 দিনে বেশি দেরি করা যাবে না। সুযোগ থাকলে 7 থেকে 8 দিনের মধ্যে অবশ্যই কিছু টিএসপি জাতীয় সার অল্প অল্প আকারে দিতে হবে, এবং পানিতে এটা দ্রুত গলে ও নেয়ার উপযোগী হবে। চাইলে ওর সাথে অল্প কিছু ইউরিয়াও দেওয়া যায় সামান্য, এবং 15 দিন পর পর অল্প কিছু পটাশ দিয়ে দেওয়া যায়, তাহলে আরও বেশি ভালো হয়। পটাশ সার আমরা জানি যে গাছকে কিন্তু শক্তিশালী করে, গাছের শিকড়কে শক্তিশালী করে। শিকড়ের মাধ্যমে অন্যান্য যেসব পুষ্টি উপাদান মাটিতে বিদ্যমান বা তাকে সাপ্লাই দেওয়া হয় সেইটা সে গ্রহণ উপযোগী করার জন্য তার পটাশ সারের সাপোর্টটা দরকার হয়, এমওপি সারের আর কি। তো পটাশ সারের কাজ তাহলে এক কথায় হচ্ছে এক পুষ্টি উপাদান, আর দ্বিতীয় হচ্ছে গাছকে অন্যান্য সার নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। তো সেটা 15 দিন পরে দিলে হয়, 15 দিন পর পর, তবে প্রতি সপ্তাহে টিএসপি অথবা ডিএপি। শুধু টিএসপি দিলে তার সাথে কিছু ইউরিয়া দেওয়া ভালো। গাছকে অবশ্যই সতেজ রাখার দরকার আছে এবং গাছের বৃদ্ধিটাকে আরও করার দরকার আছে। কারণ কি দেখেন আপনি, এ হচ্ছে একটা মাচা, খাড়া মাচা, গাছ এখন এরকম ছোট, তো হচ্ছে যে কারণে আপনার এইভাবে সার দেওয়ার দরকার আছে। এবং একই সাথে এই সময় যেটা দেখা দেয় যে হচ্ছে ফল ছিদ্রকারী কিছু পোকার আক্রমণ দেখা দেয়। তো সেই ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে আমাদের দেশে যেসব কীটনাশক আছে, ভলিমফ্লেক্সি বা হচ্ছে সবিক্রম, এইগুলো ব্যবহার করা যায়। এবং সাইপারমেথ্রিন বা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক, এবং এর সাথে অবশ্যই ক্লোরিপাইরিফস থাকলে বেশি ভালো হয়। ক্লোরিপাইরিফসও এটার ইফেক্টিভনেস আরও বেশি বাড়িয়ে দেয়, কার্যকারিতাকে আরও বেশি বৃদ্ধি করে। তো হচ্ছে যেমন এই যে ভলিমফ্লেক্সি বা সবিক্রন অথবা দামদামা এই জাতীয়, এমনকি নাইট্রো চাইলে ব্যবহার করা যায়, এটাও অনেক ভালো কাজ করে। আর একই সাথে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেহেতু এখন ফাল্গুন মাস শুরু হয়েছে কয়েকদিন আগে, এখন কিন্তু দিনের বেলা তাপমাত্রা বাড়ছে, কিন্তু আপনার রাতের বেলায় কিন্তু এখনও তাপমাত্রা যথেষ্ট কম আছে। যে কারণে আপনার এই রকম যখন আবহাওয়া, অর্থাৎ দিনের তাপমাত্রা বেশি কিন্তু রাতের তাপমাত্রা বেশ খানিকটা কম, অর্থাৎ দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হয়ে যাবে, বিশেষ করে সেটা 7-8 ডিগ্রি পার হয়ে যাবে, তখন কিন্তু ডাউনি মিল্ডিউ হওয়ার একটা প্রবণতা বেশি। যে দেখেন অলরেডি ডাউনি মিল্ডিউ চলে আসছে, এই পাতাটা খেয়াল করে হলুদ হলুদ কোনাকার দাগ, অর্থাৎ অ্যাঙ্গুলার শেপে এই দাগগুলো আসে। এই যে এই পাতাটাও খেয়াল করে, এখানে কিন্তু হলুদ হলুদ চলে আসছে দাগ অলরেডি, তার মানে ডাউনি মিল্ডিউ চলে আসছে। আরেকটা কি ঘটনা সেখানে সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার লিপ মাইনর আছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করা যায়। লিপ মাইনরের এই যে দেখেন, ম্যাপ পোকা বলে লোকজন, ম্যাপের মতো হয় বলে। তো এই লিপ মাইনর
এবং হচ্ছে ডাউনি মিল্ডু, দুটোই হচ্ছে আপনার খুব ক্ষতি করে। লিফ মাইনার গাছের পাতার আপনার এই যে ফটোসিনথেসিস এরিয়া, অর্থাৎ খাবার গ্রহণের জন্য তো সবুজ এরিয়ার দরকার হয়, এলাকার দরকার হয়, অংশের দরকার হয়। এই সবুজ অংশটাকে নষ্ট করে ফেলে, তার মানে খাবার উৎপাদন ব্যাহত হবে। আবার আপনার হচ্ছে এই যে ডাউনি মিল্ডু, এটাও কিন্তু ওই পাতার উপরে সবুজ কোষগুলোকে মেরে ফেলছে। সেখানে প্রথমে হলুদ হবে, তারপরে আস্তে আস্তে ওইগুলো পুড়িয়ে যাবে, পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যাবে অংশ। এতে কি হবে, ওখানে হচ্ছে আপনার খাদ্য উৎপাদন হবে না। গাছটা যদি অতিরিক্ত আক্রমণ হয় ডাউনি মিল্ডিউয়ের, সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যায় শেষ পর্যন্ত। গাছের বৃদ্ধি তো অবশ্যই কমে যায় এবং ফলনের উপরে মারাত্মকভাবে প্রভাব ফেলে। তো এই সময়ে এই বিষয়গুলো একটু সচেতন থাকা দরকার। তো ডাউনি মিল্ডিউয়ের ব্যাপারে বলছিলাম। আর হচ্ছে যেটা লিফ মাইনার, তো এখন এরকম আবহাওয়ায় এই জাতীয় হচ্ছে আপনার সমস্যাগুলো আসে প্রায় ক্ষেত্রেই আর কি। আমরা তো আসলে প্রকৃতি কর্তৃক রোগ ব্যাধি এবং হচ্ছে পোকামাকড়ের আক্রমণ, এগুলো কিন্তু প্রকৃতির দ্বারাই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয় অনেক কিছুই। তো যাক, সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি আমাদের পরিচর্যাগুলো করে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফসলকে অবশ্যই ভালো রাখতে পারবো এবং ফলনটাও বেশ মোটামুটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। এবং যেহেতু প্রত্যেক কৃষক বন্ধু যথেষ্ট পরিমাণ খরচ করে হচ্ছে এই ফসলগুলো ফলান, অবশ্যই তার এখানে লাভের একটা বিষয় আছে, ইনকামের একটা বিষয় আছে। তো শুরু থেকে এই ধরনের পরিচর্যাগুলো যদি করে যাওয়া যায়, অথবা আর হচ্ছে মানে যেহেতু এগুলো একটু কম সময়ের ফসল, যেহেতু এটা মানে সফট অ্যান্ড সাকুলেন্ট প্লান্ট, এগুলো খুব বেশি দিন যে টিকে থাকে তা না, কম সময়ের মধ্যেই মোটামুটি এদের ফসলের পর্যায়টা শেষ হয়ে যায়, পর্যায়ক্রমটা শেষ হয়ে যায় আর কি, লাইফ সাইকেলটা শেষ হয়ে যায়। তো যে কারণে হচ্ছে আমাদের যে বিষয়টা করতে হবে, খেয়াল রাখতে হবে যে গাছের বৃদ্ধি, ফল, এগুলোর উপরে যাতে কোনো প্রভাব না পড়ে, সেই বিষয়টা খেয়াল রাখা। এবং অবশ্যই আমরা অতিরিক্ত ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় সার আমরা অবশ্যই এখানে প্রয়োগ করতে পারবো না। আমি আগে যেটা বলছি যে টিএসপি অথবা ডিএপি, এটার পরিমাণটা একটু মোটামুটি বেশি থাকবে। আর হচ্ছে আপনার যে 15 দিন পর পর পটাশ, আর 7 থেকে 8 দিন পর পরে যে যদি আমরা টিএসপি ব্যবহার করি, ওর সাথে অল্প কিছু ইউরিয়া। আর যদি আমরা ডিএপি ব্যবহার করি, তাহলে ওখানে তো নাইট্রোজেন আসেই, অর্থাৎ ইউরিয়ার কিছু অংশ ওখানেই থাকে। তো এর সাথে চাইলে অল্প কিছু ইউরিয়া ব্যবহার করা যায়। তবে গাছের বৃদ্ধি যদি ভালো থাকে, বিশেষ করে এই যে মালচিং পেপার ব্যবহার করে যে হচ্ছে আপনার এই যে শশা চাষ, এখানে কিন্তু গাছের বৃদ্ধি যথেষ্ট ভালো থাকে। যেহেতু আগাছার প্রবণতা এখানে একটু কম, আগাছার সার বেশি একটা খেয়ে ফেলার সুযোগ পায় না, যে কারণে মাটিতে কিছুটা ওই যে নাইট্রোজেনের অংশ থেকে যায়। যদিও নাইট্রোজেন খুব বেশি দিন মাটিতে থাকে না, এটা দ্রুত বাতাসে মিশে যায়। তবে মালচিং পেপার দিয়ে ঢাকা থাকায় মাটিতে নাইট্রোজেন ধরে রাখার ক্ষমতাটাও ধরে নেওয়া যায় যে কিছুটা বেশি থাকবে, বেশি দিন থাকবে। তো হচ্ছে আপনার যে কারণে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া জাতীয় সার একটু কম প্রয়োগ করলেও চলে। তবে ওই যে টিএসপিটা ওইভাবে ব্যবহার করতে হবে। এবং একই সাথে আমি যদি মোটা দাগে বলি, তাহলে ডাউনি মিল্ডু নামের যে রোগটা, এটা হচ্ছে একটু থাকে আর কি। আর সাদামাছি এখনও আসেনি, ওই সাদামাছিটাও ওটা ভাইরাস ছড়ায়, ওটা আসলে সেটাও আরেকটা বিপজ্জনক বিষয়। তো আসেনি এত তাড়াতাড়ি, সাদামাছি আসে না। এই ফাল্গুন মাস পড়েছে, এখন সাদামাছি অনেক সময় আসে। তো তার জন্যে নিয়মিত চেকিংয়ের মাধ্যমে যদি সেরকম কোনো সাদামাছির অস্তিত্ব পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে মূলত এই যে ফল ছিদ্র করা ফলের মাছি পোকা, তার জন্য ব্যবস্থা নিতে হয়। আমার কৃষক বন্ধু, উনি এখানে কোনো বয়েম, এই যে দূরে ক্ষেতের বাইরে, উনি বেশ, এখন কৃষকরা অনেক স্মার্ট, এই যে দেখেন ক্ষেতের বাইরে এইখানে উনি ফেরোমন ট্র্যাপ বসিয়েছেন। উনি কিন্তু ক্ষেতের মধ্যে কোনো ট্র্যাপ বসাননি, এবং ওই ক্ষেতের আরেক সাইডে বসিয়েছেন একদম বাইরে, অর্থাৎ মাছিগুলোকে উনি ক্ষেতের ভিতরে টেনে আনতে চান না। আমি দেখাচ্ছি, এই যে বয়েমটা কোথায়, উনি যে ক্ষেতের বাইরে, এই যে ক্ষেত, এই হচ্ছে আপনার পাশে ধান ক্ষেত, এই যে ভুট্টা ক্ষেত, এই যে দূরে উনি বসিয়েছেন, ঠিক আছে। এবং এই যে দেখেন এখানে ভিতরে কিন্তু মাছি
পড়েছে, অর্থাৎ মারা গেছে। আমাদের বর্তমানের আমাদের কৃষক বন্ধুরা আসলে অনেক স্মার্ট এবং চালাক, এবং তাদেরকে বিভিন্ন ধরনের মানুষ যেহেতু পরামর্শ দিয়ে থাকে, এবং ওনাদের নিজেদের যথেষ্ট পরিমাণ ধারণা ব্যবহার করে ওনারা ফসল ফলান, যে কারণে এইসব কৌশলগুলো বর্তমানে খুবই কার্যকর, এবং সেগুলোর বিষয়ে ওনারা বেশ নজর দিয়ে থাকেন। তো কার্যকরী এইসব বুদ্ধি ব্যবহার করে আমরাও মোটামুটি আমরা নিজেরাও কিছু শিখতে পারি, আমরা নিজেরাও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি বা ভাবি, কিন্তু আমাদের কৃষক বন্ধুরা যথেষ্ট সচেতন, যে কারণে আজকে এইসব ভালো ফসল ফলানোর সম্ভব হচ্ছে। তো মোটামুটি যেটা বলছিলাম যে ডাউনি মিলডুয়ের একটা প্রবণতা এই সময় থাকে, ফল ছিদ্রকারী পোকার একটা আক্রমণের প্রবণতা থাকে, ফল মাছি যেটা ফলের মাছি এটার একটা প্রবণতা থাকে, আর এই যে এই সময় যে লিফ মাইনার, এটা যদি খুব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এটার জন্য প্রতিকার করার জন্য যেসব কীটনাশক আছে সেগুলো ব্যবহার করা যায়, যেমন ডেল্টামেথ্রিন গ্রুপের যেসব কীটনাশক সেগুলো ব্যবহার করা যায়, সেটা ভালো। এই যে ফল মাছি যেটা লিফ মাইনারের জন্য এটা বেশ কাজ করে, বা সাইপারমেথ্রিন বা অ্যাবামেকটিন সিস্টেমিক যেসব কীটনাশক সেগুলো ব্যবহার করা যায়। তো এই একটা বিষয়, এই যে ফল ছিদ্র করা, ফল মাছি বা লিফ মাইনার এগুলো মোটামুটি, আর ডাউনি মিলডিউ এই সময়ের ক্ষতিকর রোগব্যাধি বা পোকামাকড়ের মধ্যে এগুলোই মোটামুটি। আর এখানে যেটা হচ্ছে আগাছা কিন্তু এই সাইডে ছিল, যেহেতু ফল ধরা শুরু হয়েছে, উনি হয়তো অন্য কাজে ব্যস্ত ছিলেন, যে কারণে এইসব আগাছাগুলো পরিষ্কার করতে পারেননি, কিন্তু এখন আগাছা পরিষ্কার করা শুরু হয়েছে, এবং উনি অবশ্যই ক্ষেতের দিকে নজর দিয়েছেন, যেহেতু এখন ফল সংগ্রহ করা শুরু হবে আর কদিন পরে। তো যে কারণে এই যে সার পেলে আগাছাগুলো আরও বেশি বাড়ন্ত হবে, তো সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে, যে কারণে উনি নিড়ানি দেওয়া শুরু করেছেন। দেখেন, তো মোটামুটি যাদের আপনাদের যে এগুলো আছে, শশা ঠিক এই পর্যায়ে আছে, তারা আপনারা এই ধরনের পরিচর্যা করতে পারেন, বা এই সব বিষয়গুলো যেগুলো আমি কথাবার্তা বললাম সেগুলোর বিষয়ে সতর্ক থেকে আপনারা মোটামুটি শশার উৎপাদনকে চালিয়ে নিয়ে যেতে পারেন, এবং আশা করি ভালো ফলন পাবেন বা ভালো বাজার দরও পাবেন, কারণ এখন বাজারে শশার সাপ্লাই কিন্তু খুব কম। তো এই ছিল আজকের কথাবার্তা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।